হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স ক্যারিয়ার আর্টস ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে। আমি রয়েছি আরিফ স্যার, অর্থনীতি। আজকে আমি শুরু করব এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এর আগে আমি এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস দিয়েছি, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। চলো শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় এবং ব্যয়। দেখো, গত ক্লাসে আমি যে বিষয়টা পড়েছি সেটা হচ্ছে জাতীয় আয় কি, জাতীয় আয়ের পরিমাপের বিভিন্ন পদ্ধতি। আমি তিনটা পদ্ধতির তিনটা সূত্র দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় সেটা শিখিয়েছি। আজকে আমরা আরো কিছু বিষয় শিখব, সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের বিভিন্ন ধারণা। জাতীয় আয় পরিমাপের বিভিন্ন ধারণা। আমি টপিকটা লিখতেছি, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন ধারণা। জাতীয় আয় পরিমাপের বিভিন্ন ধারণা। জাতীয় আয় পরিমাপের বিভিন্ন ধারণা। এক নম্বর, জিএনপি। এক নম্বর কি স্যার? জিএনপি। এটার আরেক নাম আছে জিএনআই। জিএনপি যে কথা, জিএনআই কিন্তু একই কথা। জিএনআই অথবা জিএনপির পূর্ণরূপ, জি মানে হচ্ছে গ্রস, এন মানে হচ্ছে ন্যাশনাল, পি মানে হচ্ছে প্রোডাক্ট। আর জিএনআর এর পূর্ণরূপ হচ্ছে গ্রস, এন মানে হচ্ছে ন্যাশনাল, আই মানে হচ্ছে ইনকাম। জিএনপির আরেক নাম হচ্ছে জিএনআই। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর জিএনআই হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। এই দুটার অর্থ হচ্ছে মোট জাতীয় আয়। কে স্যার? মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় অথবা মোট জাতীয় উৎপাদন, অথবা মোট জাতীয় কি স্যার? উৎপাদন। এখন মোট জাতীয় আয় অথবা মোট জাতীয় উৎপাদনটা কি, এই জিএনপিটা বোঝার জন্য আগে জিএনপির কিছু বিষয় জানতে হবে। মনে করো এটা একটা বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকা। ধরলাম এই দেশটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকা। বাংলাদেশের এই সীমানার মধ্যে মনে করো বাংলাদেশি লোকও আছে, এবং আর কারা আছে? বিদেশের লোকও আছে, অর্থাৎ বিদেশি লোকও আছে। আর আমেরিকার লোক তো অবশ্যই থাকবে, এবং একই সাথে মনে করো বাংলাদেশি লোকও আছে আমেরিকাতে। এখন জিএনপি হিসাব করার সময় কাদের আয়টা সাধারণত জিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়? শুধুমাত্র কোন একটা দেশের নাগরিকরা যা আয় করে তার পরিমাণটাই শুধু জিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়। যেমন বাংলাদেশি নাগরিক এবং বিদেশে অবস্থানরত তথা আমেরিকায় অবস্থানরত বাংলাদেশিদের আয়। আবারও বলি, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, কিন্তু বিদেশি নাগরিক নয়, বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক। আবারও বলি, বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশের মানুষ যা আয় করে তার আয়টাই মূলত কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। কিন্তু
বাংলাদেশে অবস্থানরত যে বিদেশিরা রয়েছে এদের আয়টা কখনো জিএনপিতে কাউন্ট করা হয় না। শুধু জিএনপিতে কাউন্ট করা হয় যে কোনো দেশের যতগুলা নাগরিক আছে, শুধু দেশীয় নাগরিক, তারা দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। বাইরে যারা থাকে এদেরকে বলা হয় প্রবাসী। তাহলে দেশের অভ্যন্তরে অবস্থানরত দেশীয় নাগরিক এবং বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকের আয় কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে। দ্যাট মিন বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয় এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয়, তাদের আয়টা মূলত কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। এখন জিএনপির একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে, সেটা আমি একটু লিখে দিই। জিএনপির একটি গুরুত্বপূর্ণ সংখ্যা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে সাধারণত এক আর্থিক বছরে এক আর্থিক বছরে এক আর্থিক বছরে সাধারণত এক আর্থিক বছরে এক আর্থিক বছরে একটি দেশের ভিতরে ও বাহিরে, কি বলেছে? একটি দেশের ভিতরে ও বাহিরে অবস্থানরত দেশীয় নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। কি বলে স্যার? জিএনপি বা জিএনআই, যেটা বলো না কেন দুইটাই বলতে পারবা, হয় জিএনপি অথবা জিএনআই, কোন একটাই বলতে হবে। তাহলে সংজ্ঞাটা কি লিখেছি? জিএনপির সংজ্ঞা: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে একটি দেশের ভিতরে ও বাহিরে, কি বলেছে? ভিতরে ও বাহিরে, এই কথা অবশ্যই ইন্ডিকেট করে বলে দিতে হবে। একটি দেশের ভিতরে ও বাহিরে দেশীয় নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমষ্টিকে কি বলেছেন? জিএনপি বলে। তাহলে জিএনপির সংজ্ঞাটা শিখলাম। দেন জিএনপির কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে জিএনপির বৈশিষ্ট্য। দেখো জিএনপির বৈশিষ্ট্য, তাহলে প্রথমে আমি জিএনপির সংজ্ঞা দিয়েছি। তাহলে জিএনপিটা কাউন্ট করা হয় মূলত একটি দেশের ভিতরে এবং বাহিরে অবস্থানরত দেশীয় নাগরিকগণ কর্তৃক। আমি বাংলাদেশ যে উদাহরণ দিয়েছি, বাংলাদেশের লোক বাংলাদেশে অবস্থান করে যা আয় করে আর বাংলাদেশি লোক বিদেশে অবস্থান করে যা আয় করে, উভয় নাগরিকের আয় শুধুমাত্র কোথায়? বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। কোথায়? বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। তাহলে জিএনপির কিছু বৈশিষ্ট্য। প্রথমে জিএনপির একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি। জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি দ্বারা আমরা এর আগের ক্লাসে পড়েছি, সি দ্বারা বোঝায় ভোগ ব্যয়, আই দ্বারা হচ্ছে বিনিয়োগ ব্যয় বোঝায়, জি দ্বারা সরকারি ব্যয় বোঝায়। তবে এক্স দ্বারা কিন্তু গত ক্লাসে পড়েছি রফতানি আয়, এম দ্বারা আমদানি ব্যয়। কিন্তু জিএনপির এই সূত্রে এক্স দ্বারা কিন্তু রফতানি আয় বোঝায় না, এম দ্বারা আমদানি ব্যয় বোঝায় না। কি বোঝায় আমি একটু লিখে দিচ্ছি ইন্ডিকেট করে। এখানে এক্স দ্বারা বোঝাবে প্রবাসীদের আয়। কাদের আয়? প্রবাসীদের আয়। অথবা এটাকে আমি আর একটু ভেঙে লিখে দিই, প্রবাসীদের আয় মানে হচ্ছে বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়। কাদের আয়? দেশীয়দের
আয়, দেশীয়দের আয়। আর এমটা হচ্ছে যেহেতু বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়টা জিএনপিতে যেহেতু কাউন্ট করা হয় না, সেই জন্য জিএনপি হিসাব করার সময় বিদেশিদের আয়টা, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়টা কি বাদ যাবে। সেক্ষেত্রে এখানে এম দ্বারা বোঝায় বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়, বিদেশিদের আয়। তাহলে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়টা যেহেতু জিএনপিতে কাউন্ট করা হয় না, সেই জন্য জিএনপি হিসাব করার সময় সে মানটা জিএনপি থেকে কি বাদ দিতে হবে। তাহলে এখানে এক্স অর্থ মানে বোঝায় জিএনপির এই সূত্রে এক্স অর্থ বোঝায় প্রবাসীদের আয়, এম অর্থ বোঝায় বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো স্যার, দ্বিতীয় বৈশিষ্ট্য আমি সংজ্ঞা থেকে বৈশিষ্ট্যগুলো লিখব। প্রবাসীদের আয়, প্রবাসীদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। কি বললাম? প্রবাসীদের আয় কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। প্রবাসীদের আয় কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে কি হয়? অন্তর্ভুক্ত হয়। কিন্তু বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না। দেখো, বিদেশি বলতে এখানে দেশে অবস্থানরত বিদেশিদের আয়। তাহলে লিখে দিই, দেশে অবস্থানরত, দেশে অবস্থানরত বিদেশিদের আয়, বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না, অন্তর্ভুক্ত হয় না, জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে দেশে অবস্থানরত, তার মানে দেশ মানে এখানে আমরা বাংলাদেশ দিয়ে চিন্তা করব শুধু। তাহলে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় কোথায় অন্তর্ভুক্ত হয় না? জিএনপিতে অন্তর্ভুক্ত হয় না। জিএনপিতে কি হয় না? অন্তর্ভুক্ত হয় না। কিন্তু প্রবাসীদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। আরেকটা বিষয় লিখে দিই, প্রবাসীদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। একই সাথে দেশে অবস্থানরত দেশীয়দের আয়, দেশে অবস্থানরত বিদেশিদের আয়, দেশে অবস্থানরত দেশীয়দের আয়, দেশে অবস্থানরত দেশীয়দের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। দেশে অবস্থানরত দেশীয়দের আয়, দেশীয় নাগরিকের আয় কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। তাহলে তিনটা বৈশিষ্ট্য, এখানে চারটা বৈশিষ্ট্য দিয়েছি আমি এখানে জিএনপির। প্রথম বৈশিষ্ট্য সূত্র আকারে দিয়েছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস আম। এখানে সি দ্বারা ভোগ ব্যয়, আই দ্বারা বিনিয়োগ ব্যয়, জি দ্বারা হচ্ছে সরকারি ব্যয়, এক্স মানে হচ্ছে প্রবাসীদের আয়। এটাকে ভেঙে লিখলে বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়, দেশীয়দের আয় বোঝায়। বিদেশে অবস্থানরত কাদের আয়? দেশীয়দের আয়। দ্যাট মিন এক কথায় বললে প্রবাসীদের আয়। এখানে আমরা প্রবাসীদের আয়কে জিএনপির এই সূত্রে এক্স দিয়ে প্রকাশ করব। আর এম হচ্ছে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় অর্থাৎ বিদেশি নাগরিকের আয়। দেশে অবস্থানরত বিদেশি নাগরিকের আয় এই জিএনপিতে কাউন্ট করা হয় না। কাউন্ট করা হয় না বিধে জিএনপি হিসাব করার সময় সেটা জিএনপি থেকে কি বাদ যায়, সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এবার 2 নম্বর বৈশিষ্ট্য, প্রবাসীদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় এবং দেশে অবস্থানরত দেশীয় নাগরিকের আয় কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। বাট দেশে অবস্থানরত বিদেশিদের আয় কোথায় অন্তর্ভুক্ত হবে না? জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। এক কথায় বলি, বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয় এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয়, তাদের আয়টা কোথায় অন্তর্ভুক্ত হবে? জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। এরপরের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এনএনপি দিয়ে প্রকাশ করব। জাতীয় আয় পরিমাপের আরেকটা ধারণা হচ্ছে এনএনপি। 2 নাম্বার এনএনপি, অনেক সময় এটাকে এনএনআইও বলে, এনএনপি আর এনএনআই। এনএনপির পুনরূপ হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট।
এনএনআই এর পূর্ণরূপ হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম। নেট ন্যাশনাল ইনকাম। এই নেট ন্যাশনাল প্রোডাক্ট এবং নেট ন্যাশনাল ইনকাম এই দুটার বাংলা অর্থ হচ্ছে নেট জাতীয় উৎপাদন। নেট জাতীয় উৎপাদন। নেট জাতীয় কি স্যার? উৎপাদন অথবা নেট জাতীয় আয়। নেট জাতীয় আয়। নেটের আরেকটা অর্থ হচ্ছে প্রকৃত। কি স্যার? প্রকৃত। প্রকৃত প্রকৃত জাতীয় উৎপাদন যে কথা, নেট জাতীয় উৎপাদন একই কথা, তবে নেট কথাটার অর্থ হচ্ছে প্রকৃত বোঝায়। তবে এনএনপিটা পাওয়া যায় সাধারণত জিএনপি থেকে। তাহলে এনএনপিটা আসে মূলত কোত্থেকে স্যার? জিএনপি থেকে। সেই জন্য এনএনপি সংজ্ঞা দেওয়ার সময় জিএনপি কে ইনক্লুড করে সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা কি হবে স্যার? সংজ্ঞাটা হবে এনএনপি সংজ্ঞা জিএনপি হতে, জিএনপি মানে কি স্যার? মোট জাতীয় উৎপাদন তথা মোট জাতীয় আয়। তাহলে জিএনপি হতে মূলধনের অবচয়জনিত, মূলধনের অবচয় জনিত ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে, তাকে এনএনপি বলে। কি বলে স্যার? এনএনপি বলে। এনএনপিটা আসছে মূলত জিএনপি থেকে, এই জন্য জিএনপি কে ইন্ডিকেট করে এনএনপি সংজ্ঞাটা দিতে হবে। তাহলে এনএনপি সংজ্ঞা হচ্ছে জিএনপি থেকে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় এনএনপি। তাকে কি বলে স্যার? এনএনপি বলে। এরপর দেখো এনএনপির সূত্র। এনএনপির সূত্র এনএনপি সমান জিএনপি। বলেছে জিএনপি থেকে কি বাদ দিতে হবে? মূলধনের অবচয়জনিত ব্যয়। মূলধনের অবচয়জনিত ব্যয়কে আমরা প্রকাশ করি ডিসি অথবা সিসিএ। সিসিএ। এখন ডিসি এবং সিসিএ দ্বারা বোঝায় মূলধনের অবচয়জনিত ব্যয়। আমি ডিসি এবং সিসি এর পুনরূপ লিখে দেই। ডিসি সমান ডেপ্রিসিয়েশন কস্ট। ডেপ্রিসিয়েশন কস্ট এবং সিসিএ সমান ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ALLOWANCE অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। আমি জিএনপি থেকে হয় ডিসি বাদ দিতে পারবো অথবা সিসিএ বাদ দিতে পারবো। তবে সূত্র লেখার সময় তুমি শুধু ডিসিও লিখতে পারো অথবা সিসিও লিখতে পারো। এখানে ডিসি দ্বারা বোঝায় ডেপ্রিসিয়েশন কস্ট আর সিসিএ দ্বারা কি বোঝায় স্যার? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। উভয়টার অর্থ কিন্তু একই স্যার, অবচয়জনিত ব্যয়। অবচয়জনিত ব্যয় অর্থাৎ মূলধন ব্যবহার করে উৎপাদন করলে কিছু সময়ের পরে গিয়ে মূলধন কি হয়? ক্ষতি হয় বা নষ্ট হয়। মাঝে মধ্যে মূলধন নষ্ট হলে সেটাকে ঠিক করার জন্য কিছু খরচ করতে হয়, যে খরচটার নামে হচ্ছে অবচয়জনিত ব্যয় তথা মূলধনের অবচয়জনিত ব্যয়। তাহলে মূলধনের অবচয়জনিত ব্যয় যদি আমি জিএনপি থেকে বাদ দেই, যেটা পাবো সেটা হচ্ছে এনএনপি অথবা এনএনআই। পরে আরেকটা ধারণা 3 নাম্বার, জিডিপি। কি স্যার? জিডিপি। জিডিপির পুনরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ এটার বাংলা নাম হচ্ছে মোট দেশজ উৎপাদন। দেশজ উৎপাদন। কারণ মোট দেশজ উৎপাদন মানে কি? ফর এক্সাম্পল, এটা মনে করো বাংলাদেশ। এই বাংলাদেশের এই সীমানায়, বাংলাদেশের এই সীমানায় বাংলাদেশি
বাংলাদেশি লোকও আছে, আর কারা আছে? বিদেশি লোকও আছে। বিদেশি লোক কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের এই সীমানায় বাংলাদেশি বা দেশীয় লোকও আছে, বিদেশি লোকও আছে। দেশীয় লোকও কিন্তু কি করে? উৎপাদন কার্য পরিচালনা করে, ইনকাম করে। উৎপাদন কার্য পরিচালনা করে, কি করে? আয় করে, পরিচালনা করে, আয় করে। একই সাথে বাংলাদেশে অবস্থানরত বিদেশি লোকও উৎপাদন কার্য পরিচালনা করে, কি করে? আয় করে। তারা যে বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি লোক এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি লোক, অর্থাৎ একটা দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমানা রেখার মধ্যে অবস্থান করে ওই দেশের দেশীয় লোক এবং বিদেশি লোক অবস্থান করে যা আয় করে, সে আয়ের মানটা হিসাব করা হয় কোথায়? জিডিপিতে। কিন্তু বাংলাদেশের লোক যে বাইরে কাজ করে, প্রবাসী যারা, তাদের আয়টা কিন্তু জিডিপিতে কাউন্ট করা হয় না। আমরা একটু আগে পড়েছি তাদের আয়টা কোথায় কাউন্ট করা হয়? জিএনপিতে। তাহলে এটার সংজ্ঞা কি হবে? এটার সংজ্ঞা হবে একটি নির্দিষ্ট সময়ে 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 সাধারণত এক আর্থিক বছরে একটি দেশের অভ্যন্তরে অবস্থানরত দেশীয় ও বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। কি বলে? জিডিপি। দেখো, জিএনপি এবং অনেকেই জিএনপির সংজ্ঞা জিডিপির সংজ্ঞা লিখতে গিয়ে গুলাই ফেলে। তবে জিডিপির সংজ্ঞার মধ্যে সংজ্ঞা লেখার সময় একটা কথা ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে। কিন্তু জিএনপির সংজ্ঞার মধ্যে কি ছিল স্যার? দেশের ভিতরে ও বাহিরে। অভ্যন্তরের কথা উল্লেখ ছিল, বাইরের কথাও কি ছিল? উল্লেখ ছিল। বাট জিডিপিতে শুধুমাত্র সংজ্ঞার মধ্যে কি লেখা আছে? দেশের অভ্যন্তরে লেখা আছে। তাহলে দেশের অভ্যন্তরে অবস্থানরত দেশীয় এবং বিদেশি নাগরিক, দেশীয় নাগরিকও আছে, বিদেশি কি আছে? নাগরিক দ্বারা যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা কি হয়? উৎপাদিত হয়, তার বাজার মূল্যের সমষ্টিকে কি বলে? জিডিপি বলে। দ্যাট মিন এখানে প্রবাসীদের আয়, অর্থাৎ বাংলাদেশের লোক যারা বাইরে থাকে, তাদের আয়টা কোথায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না? জিডিপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় শুধুমাত্র দেশের সীমানার মধ্যে অবস্থানরত দেশি এবং বিদেশি নাগরিকগণ কর্তৃক যা আয় হয়, সে আয়টা শুধুমাত্র জিডিপিতে কাউন্ট করা হয়। দেশের সীমানার বাইরে গেলে সে যে আয়টা পাওয়া যাবে সেটা কিন্তু জিডিপিতে কাউন্ট করা হবে না, সেটা কাউন্ট করা হবে কোথায়? জিএনপিতে। এবার জিডিপির কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেই। আমরা প্রথমে লিখেছি জিএনপির সংজ্ঞা, দেন জিএনপির বৈশিষ্ট্য। এরপর জিএনপি থেকে আসছিল কি স্যার? এনএনপি। এরপর এনএনপির সংজ্ঞা, এনএনপির একটা সূত্র দিয়েছে। একই সাথে জিডিপির সংজ্ঞা, জিডিপির এখন বৈশিষ্ট্য লিখাবো।
এক জিডিপির বৈশিষ্ট্য, জিডিপির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রথমে আমি আসতেছি বলো গিয়েছে বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে সূত্র জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। আমরা জানি সি দ্বারা কি বোঝায়, আই দ্বারা কি বোঝায়, জি দ্বারা কি বোঝায়, এটা গত ক্লাসে বলেছি। সি বলতে ভোগ ব্যয়, আই বলতে বিনিয়োগ ব্যয়, জি দ্বারা সরকারি ব্যয় বোঝায়। 2 নম্বর বৈশিষ্ট্য প্রবাসীদের আয়, প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। এগুলো সব সময় হিসাব করবা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এগুলো সব সময় কাউন্ট করতে হয়। প্রবাসীদের আয় জিডিপিতে কি করা হবে না, অন্তর্ভুক্ত হয় না। তাহলে প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত না হলে কোথায় অন্তর্ভুক্ত হয়? একটু আগে বলেছি জিএনপি তে অন্তর্ভুক্ত হয়। 3 নম্বর দেশে অবস্থানরত দেশীয় ও বিদেশি নাগরিকের আয় কোথায় অন্তর্ভুক্ত হবে? জিডিপিতে অন্তর্ভুক্ত হয়। কিন্তু প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। দেশে অবস্থানরত, দ্যাট মিন বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয়, বাংলাদেশের সীমানায় অবস্থানরত বাংলাদেশিদের আয় এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। আবারও বলি, বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিদের আয় এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয় কোথায় অন্তর্ভুক্ত হবে? জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। বাট বাংলাদেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের আয় তথা প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। কোথায় অন্তর্ভুক্ত হয়? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়। এরপরে গেল, তারপর জিডিপির পরে আরেকটা জাতীয় আয় পরিমাপের ধারণা, চার নম্বর এনডিপি। কি স্যার? এনডিপি। এনডিপি মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক কি স্যার? প্রোডাক্ট। এটার বাংলা হচ্ছে প্রকৃত দেশজ উৎপাদন। এই কনসেপ্ট আসছে কোথা থেকে? জিডিপি থেকে। জিএনপি থেকে যেমন এনএনপি আসছে, জিডিপি থেকে এনডিপি পাওয়া যায়। আবার দেখো এনডিপির সংখ্যা কি হবে? তাহলে যেহেতু এনডিপিটা জিডিপি থেকে পাওয়া যায়, তাহলে জিডিপি কে ইন্ডিকেট করে এনডিপির সংখ্যাটা দিতে হবে। জিডিপি থেকে মূলধনের অবক্ষয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কি বলে স্যার? এনডিপি। কোন স্টুডেন্ট এটাকে একটু ভেঙে লিখতে পারে? জিডিপি না লিখে বলতে পারে মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের অবক্ষয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে এনডিপি বলে। মোট দেশজ উৎপাদন না লিখে তুমি অনেক সময় জিডিপি লিখতে পারো, কারণ মোট দেশজ উৎপাদনের সংক্ষিপ্ত রূপ কি? জিডিপি। জিডিপি থেকে মূলধনের অবক্ষয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে এনডিপি বলে। অর্থাৎ এনডিপি সমান জিডিপি মাইনাস ডিসি অথবা সিসিএ। একটু আগে ডিসি এবং সিসি এর পুনরূপ দিয়েছি, ডেপ্রিসিয়েশন কস্ট অথবা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তাহলে এনডিপি নির্ণয় করব
জিডিপি থেকে ডিসি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে কি স্যার এনডিপি। তাহলে আমি জাতীয় পরিমাপের 4টা কনসেপ্ট পড়াইছি। 1 জিএনপি, 2 এনএনপি, 3 জিডিপি, 4 এনডিপি। এই 4টা ধারণার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা সূত্র এগুলো একটু মনে রাখবা। আমি একটু সংক্ষিপ্ত আকারে আর একটু হাইলাইটস করি যে বিষয়টাকে। সেটা হচ্ছে প্রথমে দিয়েছি জিডিপির জিএনপির সূত্র, জানা আছে জিএনপির সূত্র। জিএনপির সূত্র কি ছিল স্যার? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এরপরের সূত্র দিয়েছি এনএনপি। এনএনপি ছিল জিএনপি মাইনাস ডিসি অথবা সিসি। অনেকে জিএনপি না লিখে লিখে স্যার, কারণ জিএনপি সমান আমরা জানি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তখন লেখার সময় এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। মাইনাস কি স্যার? ডিসি। তা দেখো অনেকে জিএনপি না লিখে সরাসরি জিএনপির সূত্রটা অ্যাপ্লাই করে তার থেকে কি মাইনাস করে? মূলধনের অবশ্যই জনিত ব্যয় মাইনাস করে। এটাও শুদ্ধ স্যার। তুমি চাইলে জিএনপি মাইনাস ডিসি লিখতে পারো এনডিপি সূত্র, এনএনপি সূত্র। তুমি চাইলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডিসি এইভাবে সূত্রটা কি লিখতে পারো। এরপরে 3 নাম্বার ধারণা ছিল জিডিপি। জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। এরপর 4 নম্বর কনসেপ্ট ছিল এনডিপি। এনডিপি ইকুয়ালস টু জিডিপি মাইনাস ডিসি। অনেকে জিডিপি না লিখে জায়গায় লিখতে পারে, কারণ আমরা জিডিপি জানি সি প্লাস আই প্লাস জি মাইনাস কি ডিসি, এইভাবে লেখা যায়। কারণ জিডিপি মানে আমরা জানি সি প্লাস আই প্লাস জি। তাহলে এই জায়গায় সি প্লাস আই প্লাস জি প্লাস না লিখে সরাসরি জিডিপিও লিখে যাবে, অথবা জিডিপি না লিখে তার সূত্র লিখে মাইনাস ডিসি লিখে এনডিপি নির্ণয় করা যায়। এখানে স্যার পরীক্ষার প্রশ্ন কিভাবে আসতে পারে দেখো, আমি একটা প্রশ্ন দিচ্ছি। একটি দেশের অর্থনীতিতে সি সমান 100, জি সমান 80, আই সমান 120, এক্স সমান 200, এম সমান 150। প্রশ্ন হতে পারে ক জাতীয় আয় জিএনপি কি? প্রশ্নটা আমি দিচ্ছি মোট জাতীয় আয় কাকে বলে? কাকে বলে? খ 2 নম্বর প্রশ্ন প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? অন্তর্ভুক্ত হয় না কেন? 3 নম্বর প্রশ্ন হতে পারে, তার মানে এটা এটা গো। উদ্দীপক হতে জিডিপি ও জিএনপি নির্ণয় করো। কি নির্ণয় করো? জিএনপি নির্ণয় করো। বা আরো কিছু তথ্য দিতে পারো উদ্দীপকে, এভাবে মূলধনের অবশ্যই জনিত ব্যয় দিতে পারো, মনে করো 20। এরপর বলতে পারে স্যার 4 নম্বর প্রশ্নের গতে
উদ্দীপক হতে এনএনপি ও এনডিপি নির্ণয় করো। এনডিপি নির্ণয় করো। এনএনপি ও এনডিপি কি করো স্যার? নির্ণয় করো। প্রশ্নগুলো এভাবে আসে মূলত। তাহলে তোমাকে জিডিপি অথবা জিএনপি, এনএনপি, এনডিপি নির্ণয় করার জন্য চারোটার কি লাগবে স্যার? সূত্র লাগবে। অনেক সময় পরীক্ষায় জিএনপি না বলে বলতে পারে জিএনআই, একই সূত্র। আর এনএনপি না বলে বলতে পারে এনএনআই, একই সূত্র কিন্তু। তাহলে মোট জাতীয় আয় কাকে বলে? মোট জাতীয় আয় কাকে বলে? এই সংখ্যাটা আমরা একটু আগে শিখেছি। মোট জাতীয় আয় মানে হচ্ছে জিএনপি, সংখ্যাটা আমি দিয়েছি। প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, এখানে একটু আগে ব্যাখ্যা করেছি। আর উদ্দীপক হতে জিডিপি ও জিএনপি নির্ণয় করো। তাহলে জিডিপি ও জিএনপি নির্ণয় করার জন্য জিডিপি সূত্র লাগবে। তাহলে জিডিপি মানে কি স্যার? জিডিপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি। আমার এই প্রশ্নে সির মানও দেয়া আছে, আয়ের মানও দেয়া আছে, জি এর মানও দেয়া আছে। তাহলে মান বসে ম্যাথ করব। একই সাথে জিএনপির সূত্র অ্যাপ্লাই করে জিএনপির মান নির্ণয় করব। তাহলে জিএনপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আমার প্রশ্নে সি এর মান, আয়ের মান, জি এর মান, এক্স এর মান, এম এর মান দেয়া আছে, তো নির্ণয় করতে পারবো। এবার পরের প্রশ্ন দিয়েছে উদ্দীপক হতে এনএনপি এবং এনডিপি নির্ণয় করো। তাহলে এনএনপি নির্ণয়ের সূত্র বলেছি, এনএনপি সমান জিএনপি মাইনাস কি স্যার? ডিসি। আমার ডিসি এর মান কিন্তু অলরেডি দেয়া আছে। তাহলে জিএনপির মান তো আমরা 3 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছি। জিএনপি এই সূত্রে অ্যাপ্লাই করে জিএনপি নির্ণয় করে যে মানটা আসবে ওটা থেকে কত মাইনাস করব স্যার? মূলধনের অবস্থায় জনিত ব্যয় মাইনাস করলে এনএনপির মান চলে আসবে। একই সাথে আরেকটা প্রশ্ন দিয়েছে এনডিপি নির্ণয় করো। তাহলে এনডিপি মানে হচ্ছে, আমরা জানি এনডিপি সমান জিডিপি মাইনাস কি? ডিসি। তো জিডিপি নির্ণয় করতে হবে। আমার তো 3 নম্বরে নির্ণয় করা আছে জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। আমার প্রশ্নে সি এর মান, আয়ের মান, জি এর মান দেয়া আছে। এগুলো নির্ণয় করে তার থেকে কি মাইনাস করব স্যার? ডিসি মাইনাস করলে যে মানটা পাবো সেটা কি? এনডিপি। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরের ক্লাসে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের পেজ থেকে। ওকে, আল্লাহ হাফেজ।